হ্যালো এভরিওয়ান, পর্ষদ থেকে প্রকাশিত মডেল কোশ্চেনগুলোর আমরা কেমিস্ট্রি মডেল দুটো সেট বেরিয়েছিল। তার মধ্যে মডেল সেট ওয়ানের আমরা কোশ্চেন অ্যান্সার করে নিয়েছি। তাতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, তোমরা অনেকেই কমেন্ট করছো মডেল টু এর জন্য। আর যারা মডেল ওয়ান এখনও দেখোনি তাদের জন্য বলছি, আমার এই ভিডিওর ডেসক্রিপশানে তোমরা মডেল ওয়ানের প্লেলিস্ট পেয়ে যাবে, লিঙ্ক পেয়ে যাবে। এছাড়া তোমরা চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারো। তো মডেল কোশ্চেন টু এর করার আগে আমি একটা কথা বলি। দেখো, এই দুটো মডেল করতে গিয়ে আমি যেটা বিষয় খুঁজে পেলাম, আমি তো রায় মার্টিনের সলিউশনগুলো তোমাদের প্রায়, আর আমার 3টে ভিডিও দিলে হয়তো রায় মার্টিনটা পুরোটা শেষ হয়ে যাবে। তো আমি যেটা বলছিলাম 225 থেকে তোমাদের যে সাজেশন পার্টটা রয়েছে, তো এই কোশ্চেনগুলো সলভ করতে গিয়ে আমি কিছু কিছু জায়গায় হাসছি। কারণ একবারে কোশ্চেনটা হুবহু বা পুরো কোশ্চেনগুলোই কিন্তু রায় মার্টিনের 3 স্টার 2 স্টার কোশ্চেনের মধ্যেই সব কোশ্চেনগুলো প্রায় এসে যাচ্ছে। ইভিন 1 স্টারও যেতে হচ্ছে না, 3 স্টার 2 স্টারের কোশ্চেনের মধ্যেই রায় মার্টিন যে, যারা আমি অনেকবারই আমি তোমাদের ভিডিও করতে করতে বলেছি, ক্লাসগুলো করতে করতে অনেকবারই বলেছি যে তোমরা এক একটা চ্যাপ্টারের পরে, এক একটা টপিকের পরে রায় মার্টিনের কোশ্চেন অ্যান্সারগুলো দেখে যাও। যারা রায় মার্টিন থিওরি হয়ে গেছে, প্রিপারেশন ভালোর মধ্যে আছো, অনেকে থিওরি পড়ছো, ওকে, যারা একটু পড়াশোনা পিছিয়ে আছো, অবশ্যই আমি বলবো তারা থিওরি পড়ো। রায় মার্টিন তো যদি সম্ভব হয় 3 স্টারের কোশ্চেনগুলো অন্তত দেখে যেও, ওকে। আর রায় মার্টিনের সমস্ত ইউনিট ওয়ান প্রথম প্রশ্নে বলা হয়েছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের গাঢ়ত্ব পরিবর্তনের সঙ্গে মোলার পরিবাহিতার কিরূপ। এরকম একটা মডেল ওয়ানেও আমরা প্রশ্ন পেয়েছিলাম। এখানেও দেখো, মৃদু হোক তীব্র হোক, আমরা যদি গাঢ়ত্ব হ্রাস করি তাহলে মোলার পরিবাহিতা কিন্তু বৃদ্ধি পাবে, কারণ মোলার পরিবাহিতার সমান আমরা পড়েছিলাম কাপ্পা বাই সি। তাহলে গাঢ়ত্বর সঙ্গে মোলার পরিবাহিতার কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক, তাই তো? তাই সেই অনুযায়ী এখানে মৃদু তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে আরেকটা ঘটনা ঘটবে। আমরা যদি গাঢ়ত্ব হ্রাস করি, এখানে একটু গাঢ়ত্ব হ্রাস কথাটা আমি যোগ করবে। গাঢ়ত্ব হ্রাসের ফলে আমরা দেখবো যে বিয়োজন মাত্রা, ওয়ার্সওয়াল্ডের যে লঘুকরণ সূত্র আছে তাতে কি জানি যে আমরা গাঢ়ত্ব যত হ্রাস করব বিয়োজন মাত্রা তত বাড়বে, অর্থাৎ তত বেশি আয়ন তৈরি হবে। গাঢ়ত্ব হ্রাস করলে আয়নের বিয়োজন মাত্রা বেড়ে যাওয়ার ফলে আয়নের পরিমাণ বৃদ্ধি পাবে, যে কারণে কিন্তু মোলার পরিবাহিতা বৃদ্ধি পেতে থাকবে। তাই আমরা দেখেছি যে অসীম লঘুতায়, অর্থাৎ এই যে নট দিয়ে আমরা যেটা বলি, অসীম লঘুতায় মোলার পরিবাহিতা কিন্তু সর্বাধিক মানে পৌঁছায়। দেখবে এর অসীম মানে মৃদু তড়িৎ বিশ্লেষ্য আর তীব্রতার ক্ষেত্রে আমরা দেখি যে মৃদুর ক্ষেত্রে আমরা দেখবো একটু গ্রাফটা এরকম হবে, তীব্রর ক্ষেত্রে গ্রাফটা এই হাসের এরকম হবে। তো যাই হোক, 2 নম্বরের জন্য এইটুকুই লিখে দেবে। আর যদি এই ফর্মুলাটাও দিতে পারো, সেটা হচ্ছে মোলার পরিবাহিতা সমান কাপ্পা বাই সি। গাঢ়ত্ব হ্রাস করলে মোলার পরিবাহিতা বৃদ্ধি পায়। দেখো, তারপরে আমাদের কপার সালফেট দ্রবণে দ্রবণকে কি সিলভার পাত্রে রাখা যাবে? তোমাকে কপারের যে বিয়োজন বিভব, প্রমাণ বিয়োজন বিভব দিয়ে দিয়েছে, আর সিলভারের প্রমাণ বিজারণ বিভব দিয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখো, সিলভারের বিয়োজন প্রমাণ বিজারণ বিভবটা বেশি, প্রমাণ বিজারণ বিভবটা বেশি। দেখো, এই টাইপের অঙ্ক আমরা দুটোভাবে করতে পারি, এক ভাষা দিয়ে আর একটা নিউমেরিক্যাল ভাবে। তবে আমি প্রেফার করি সবসময় একটা নিউমেরিক্যাল, এটা হয়তো ভাষার মতো লাগছে কিন্তু যে নিউমেরিক্যাল ওয়েতে কিন্তু এটা দেখাতে পারি খুব সুন্দর। দেখো, মানে আমরা একটা পাত্রে রাখতে পারবো না কখন, যদি পাত্রটা বা একটা পাত্র, ধরো সিলভারের পাত্র, সিলভারের পাত্রটা সিলভার দিয়ে তৈরি, তাই তো? সিলভারের পাত্রটা সিলভার দিয়ে তৈরি। তো কোনো কারণে সিলভার এখানে সলিড আকারে আছে, তো এই সিলভার যদি কোনো কারণে আয়নিত হয়ে, সিলভার নিশ্চয়ই একটা ধাতু, সে ক্যাটায়নই হবে, তো আয়নিত হয়ে যদি সে সিলভার প্লাস হয়ে যায় তাহলে তো হবে না, তাহলে তো ওই ধাতু বা পাত্রটা ক্ষয়িতে থাকবে। তাহলে আমরা কি করব, কপার সালফেটের সঙ্গে বিক্রিয়া করিয়ে, কপার সালফেটের মধ্যে কপার 2+ আছে, আমরা দেখবো যে সিলভার যদি সিলভার প্লাস হয়ে যায়, সিলভার, ধরো এখানে আমি 2+ করে দিলাম, আমি 1+ও করে দেখাতে পারতাম, ওখানে অ্যাকচুয়ালি 2+ আছে বলে আমি 2+ করেছি। সিলভার প্লাসই হয়, কিন্তু সিলভার 2+ এখানের মান আছে, সিলভার 2+, তাই আমি সিলভার 2+ করে নিয়েছি, ওকে। তাহলে আমি কপার কপার 2+-এর ফলে আমি ধরে নিচ্ছি, অ্যাজিউম করছি, যদি কপার সালফেট হয় তাহলে সম্ভাব্য কি বিক্রিয়া হবে, এই বিক্রিয়াটা হতে পারে। তখন কপার সালফেটের মধ্যে কপার 2+গুলোকে কি সিলভার 2+-এ আয়নিত করে দেবে। এবারে দেখবো তাহলে তখন এই বিক্রিয়াটা পাওয়া যাবে। এবারে তাহলে এই বিক্রিয়ার আমরা দেখতে পাচ্ছি যে এইখান থেকে এখানে কি হচ্ছে, এর হচ্ছে আমার বিজারণ হচ্ছে, এখানে বিজারণ হচ্ছে, আর এর হচ্ছে জারণ হচ্ছে, ওকে। তাহলে এখানে দেখো, এই আমরা জানি কি অ্যানোডে জারণ ঘটে, তাহলে সিলভার থেকে সিলভার
টু প্লাস আমরা দুটো যে জারণ অন্তর্বিক্রিয়া বিজারণ অন্তর্বিক্রিয়া জাস্ট লিখে দিলাম যে এখানে সিলভার থেকে সিলভার প্লাস। তুমি যদি নাও লেখো যে এখানে আমরা এটা ওষুধ তোমাকে তড়িৎ বিষয়ে জানো যে অ্যানোড, এই যে ব্যাপারটা তোমাকে অ্যানোডে জারণ আর ক্যাথোডে এইদিকে যে আমাদের কে থাকে, এদিকে আমাদের ক্যাথোড সিট থাকে, এদিকে অ্যানোড সেল থাকে। এখানে আমরা সবসময় বিজারণ হয়, এখানে কি জারণ হয়। ওকে, সেই যে ব্যাপারটা এখানে সল্ট ব্রিজ। তো তাহলে আমরা দেখবো, তাহলে আমরা বিক্রিয়াটা দুটোকে আলাদা করে নিচ্ছি। এখান থেকে এইটা হচ্ছে জারণ আর এটা থেকে এটা বিজারণ। এবারে এর যে বিজারণ বিভবের মান আর এর বিজারণ বিভবের মান, এই দুটো বিজারণ বিভবের মানকে আমরা কি পাই যে ক্যাথোডের বিজারণ বিভব মাইনাস অ্যানোডের বিজারণ বিভব করলে আমরা কি ওই যে সেলটা পেয়েছি এই সেলের প্রমাণ দেখো। তাহলে এই যে E0 সেল যেই -0.46 এসে গেল, তাহলে এখান থেকে জানো যে তোমরা ডেল জি ভ্যালু বের করলে কি হবে, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে এটা আমরা ডেল জি ভ্যালুর কত কি পাবো, পজিটিভ পাবো। তাহলে পজিটিভ মানে কি, ডেল জি কোনো একটা বিক্রিয়ার পজিটিভ প্রমাণ মুক্ত শক্তির মান যদি পজিটিভ হয় তাহলে সেই বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত নয়। তার মানে কি এই বিক্রিয়াটা ঘটবেই না। এই বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত নয় মানে এই বিক্রিয়াটা এরকম বিক্রিয়া হবে না। তার মানে কি, তাহলে রাখা যাবে। বিক্রিয়া হয়ে গেলে তো সিলভার থেকে সিলভার টু প্লাস হয়ে গেলে তো রাখা যেত না, তাহলে এই বিক্রিয়া হবে না। আমার প্রমাণ হচ্ছে যে এই বিক্রিয়া মুক্ত শক্তির কি হচ্ছে, পজিটিভ হচ্ছে, তার মানে এই বিক্রিয়াটা হবে না। তার মানে আমি কি বলবো, তাহলে রাখা যাবে, রাখাটা নিরাপদে রাখা যাবে। ওকে, আরেকটা আমরা ভাষা দিয়ে একটু প্যারা করে করতে পারি, বলবো যে যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে এখানে সিলভারের বিজারণ বিভবের মান বেশি, তাই এখানে সিলভার কখনো জারিত হয়ে সিলভার টু প্লাস হতে চাইবে না, কারণ যেহেতু তার বিজারণ বিভবের মান বেশি, সে বরং বিজারিত হতে চাইবে, তার বিজারণ ঘটবে কিন্তু জারণ ঘটবে না। আমরা কপার তড়িৎদ্বার এবং সিলভার তড়িৎদ্বারের মধ্যে যদি তুলনা করি, তাহলে যেহেতু কপারের বিজারণ বিভব কম, তাই কপারের বরং জারণ হবে, কপার বরং জারিত হবে, কিন্তু সিলভারের এরকম জারণ ঘটবে না। সেই জন্য আমরা নিরাপদে এরকম একটু কি এটা একটু সাদামাটা একটু হয়ে যাবে, কিন্তু নিউমেরিক্যালি দিতে পারলে সেটা ব্যাপারটা ভালো হবে। চলো এখন 2-1 প্রশ্নটাতে এরকম একটা বিক্রিয়া দেওয়া হয়েছে হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া, তাতে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের যে ডিক্রিজ করছে হার, অন্তর্হিত হওয়ার হার, যে এই যে নাইট্রোজেন হাইড্রোজেন কমে যাওয়ার যে হারটা, অন্তর্হিত হওয়ার হার, অর্থাৎ মাইনাস দিয়ে আমাকে ব্যাপারটা করতে হবে, সেটা হারটা আমাকে নির্ণয় করতে হবে। দেখো এই বিক্রিয়ার একই, তোমাকে প্রথমে এই বিক্রিয়ার যে হারটা সবার সাপেক্ষে তুমি বের করে নাও, এই নাইট্রোজেন হাইড্রোজেন অ্যামোনিয়া সবার সাপেক্ষে তুমি বের করে নাও। ওকে, সবার সাপেক্ষে তুমি বের করতে জানো। এবারে তাহলে সবার সাপেক্ষে বেরিয়ে গেলে নিশ্চয়ই জানো তোমরা কিভাবে করবে। এদের হার কি, বিক্রিয়কের হার কমবে, তাই এই dN2/dt, আর এরও হার কমবে, তবে এখানে সামনে 3 আছে বলে 1/3। এরকম আমরা আগের সেটেও এরকম একটা কোশ্চেন পেয়েছি। ওকে, সমান এটা যেহেতু বাড়বে তাই এটা পজিটিভ, এর সামনে 2 আছে, তাই এই হলে আমাদের এইটা হচ্ছে আমাদের সমীকরণ, বিক্রিয়ার হার সমীকরণ, বিক্রিয়ার হার রেট সমান এইটা। এবারে আমাকে না এইটা দিয়ে দিয়েছে, এর মানটা দিয়ে দিয়েছে, এর মানটা দেখো পুরো সিম্পল দিয়ে দিয়েছে, একবারে সিম্পল অঙ্ক। এর মান আমাদের দিয়ে দিয়েছে 2 × 10⁻⁴। তাহলে তোমাকে বলেছে নাইট্রোজেনে অন্তর্হিত হওয়ার হার, অর্থাৎ এইটা সমান এইটাই তোমাকে চাইছে, প্রথম একটা প্রশ্ন এটা চাইছে, তাহলে এটা সমান এটাই। ওকে, তারপরে একটা চাইছে যে হাইড্রোজেনের, তাহলে হাইড্রোজেন মানে তোমাকে এইটা বের করতে হবে, এই মাইনাস সহ অন্তর্হিত হওয়ার হার মানে মাইনাস সহ এইটা। ওকে, অর্থাৎ এইটা তোমাকে চাইছে কোনটা, -dH2/dt। ওকে, তাহলে এইটা সমান আমি কি করবো, এখানে 1/3 ছিল না, তাহলে 3টা এখানে চলে আসবে এর সঙ্গে, তাহলে এই 3টা 1/3টা এদিকে এলে তাহলে এর সঙ্গে 3 দিয়ে গুণ করে দিয়ে যে ভ্যালুটা আসছে। ওকে, দেখে নাও অঙ্ক একেবারে সিম্পল। আমি একটু এই সেটটা একটু তাড়াতাড়ি টানতে চাইছি। ওকে, দেখে নাও। তারপরে দেখো কোনো ক্রম আণবিকতা 1 নাও হতে পারে। হ্যাঁ, এক ক্রম আর আণবিকতা 1 হবে না, কারণ ক্রম হচ্ছে পরীক্ষালব্ধ, দেখো বিক্রিয়া ক্রমের আমি এটা সংজ্ঞা দিয়ে দিয়েছি। আর আণবিকতা কি, আণবিকতা একটা যতগুলো বিক্রিয়ক, একটা মৌলিক বিক্রিয়ায় যতগুলো বিক্রিয়া অংশগ্রহণ করে, যতগুলো বিক্রিয়ক অণু বিক্রিয়া অংশগ্রহণ করে। তাহলে আমি একটা দেখো বিক্রিয়া দিয়ে উদাহরণ দিয়ে অবশ্যই তোমাকে একটা বুঝিয়ে দিতে হবে। মেন একটা কিন্তু উদাহরণ দিয়ে যদি তুমি বুঝিয়ে দিতে পারো সেটা কিন্তু আরও ভালো হবে। এটা কিন্তু আরেকটু ছোট করতে পারো, কিন্তু একটা উদাহরণ অবশ্যই তোমাকে দিতে হবে, দিয়ে বলতে হবে এই বিক্রিয়ার
দেখতে পাচ্ছি যে আমরা বিক্রিয়ার ক্রম 3, কিন্তু অথচ বিক্রিয়ার এই অক্সিজেনের গাঢ়ত্বের উপরে কিন্তু অক্সিজেনটা এখানে বেশি লাগে। অক্সিজেনটা সামান্য পরিবর্তন করলেও, অক্সিজেনের গাঢ়ত্ব সামান্য পরিবর্তন করলে বিক্রিয়ার হারের কোনো পরিবর্তন হয় না। তাহলে এটারই পরে, তাহলে বিক্রিয়ার ক্রম দেখবো 2, অথচ বিক্রিয়ার আণবিকতা 3। তাহলে বিক্রিয়ার ক্রম আর আণবিকতা কখনো এক হতে পারে না। কিন্তু কখন এক হবে? যদি বিক্রিয়াটা মৌলিক বিক্রিয়া হয়, হ্যাঁ, এলিমেন্টারি রিয়াকশন হয়, তার ক্ষেত্রে বিক্রিয়ার ক্রম আর আণবিকতা সেম হয়। একটু গুছিয়ে নিজের মতো করে লিখিয়ে নেন। যদি একটু বড় মনে হয় অবশ্যই একটু ছোট করে দিও। দেখো এটা সমবায়তা আছে কিনা আমাকে বলতে হবে। জ্যামিতিক সমবায়তা লিখতে হবে, আছে নয়, জ্যামিতিক সমবায়তার গঠন লিখতে হবে। একবার সিম্পল দেখো, এরকমগুলো বইয়ে প্রচুর আছে। এই জ্যামিতিক সমবায়তা কেমন কি সেটা আমি নিজস্ব তোমাদের আমার ব্যাচে এবার বুঝিয়ে দিয়েছি। আমরা যে একটা ওয়ান শট ভিডিও আনবো, সেখানে অবশ্যই জ্যামিতিক সমবায়তাটা ভালোভাবে কভার করে দেবো। ওকে, ওয়ান শট ভিডিও আমি খুব শীঘ্রই আনবো। তাহলে এটা দেখে নিও। দেখো তারপর আইপিএসসি নাম তো বলার কিছু নেই, এগুলো দেখে নিও। তারপরে দেখো এখানে মিথাইল সায়ানাইড, মিথাইল আইসোসায়ানাইড পৃথকভাবে আম্লিক মাধ্যমে আর্দ্র বিশ্লেষণ করলে কি ঘটবে। তাহলে এই যে দেখো, আমরা তো জানি এটা, আমি বারবার মানে করতে করতে অনেকবার বলেছি। ধরো আমরা মিথাইল সায়ানাইডের যদি আর্দ্র বিশ্লেষণ করি, তাহলে সায়ানাইডটা কি হয়ে যাবে, COOH, আর আইসোসায়ানাইডের ডবল করলে এটা কি যাবে, এটা হয়ে যাবে আইসোসায়ানাইড। যদি আমরা আর্দ্র বিশ্লেষণ করি, এইখানে ভেঙে যাবে বন্ডটা, এই যে CH3N ট্রিপল বন্ড C, তো তাহলে এইখানে ভেঙে গিয়ে ভাববো এইটা একটা অ্যামিন হয়ে যাবে, আর এইটা এই একটা কার্বনের একটা অ্যাসিড হয়ে যাবে। এটা একটু মনে রাখবে। ওকে, দেখো এখানে আমরা পার্থক্য করতে পারি, মিথাইল সায়ানাইড আইসোসায়ানাইডের পার্থক্য করতে পারি এই বিক্রিয়াটা দিয়ে। অ্যামোনিয়াই গ্যাস হবে, অ্যামোনিয়াম লবণ নাও করতে পারো, অ্যামোনিয়াই গ্যাস হবে। মানে এখানে এই মানে কিভাবে পার্থক্য করবো, বলবো যে আমি যদি মিথাইল সায়ানাইডের বা যে কোনো সায়ানাইডের যে আর্দ্র বিশ্লেষণ অ্যাসিড মাধ্যমে আর্দ্র বিশ্লেষণ করি, তাহলে সেটি অ্যাসিড কার্বক্সিলিক অ্যাসিড। আমরা যদি এই সায়ানাইডের অ্যাসিড মাধ্যমে আর্দ্র বিশ্লেষণ করি, তাহলে অ্যামোনিয়ার গন্ধযুক্ত তীব্র গন্ধযুক্ত অ্যামোনিয়া উৎপন্ন হবে। ওকে, অ্যামোনিয়ার গন্ধ আমরা যেমন ইউরিনালে গেলে, মানে পাবলিক ইউরিনালে যে গন্ধটা পাই, সেটা কি অ্যামোনিয়ার গন্ধ, তীব্র ঝাঁঝালো গন্ধ। আর আইসোসায়ানাইডে কি হবে না, এখানে কিন্তু এই তীব্র অ্যামোনিয়ার গন্ধ তৈরি হবে না, এখানে জাস্ট মিথাইল অ্যামিন, এটা যে অ্যামিন থাকবে, এটা যদি ইথাইল অ্যামিন থাকো ইথাইল অ্যামিন, আর বা এখানে মিথাইল অ্যামিন আর ফর্মিক অ্যাসিড তৈরি হবে। ওই একটা কার্বন, এই আইসোসায়ানাইডের সিটা এখানে ব্রেক করে যাবে। ওকে, তো তারপরে দেখো আমাদের হ্যাঁ, এইটা বেশ ইন্টারেস্টিং, একটু দেখে নিও। এটা তোমাকে খেলতে হবে সংকেতটা নিয়ে। ওকে, এটা দিয়ে আমি কী ভাবে কটা সমবায় পেতে পারি একটু দেখো। বুঝতে পারছো, এন আছে মানে সেটা অ্যামিন হবে। সো দেখো, অ্যামিন করে বলছে, অ্যামিনই বলে দিয়েছে তোমাকে, হ্যাঁ অ্যামিনই বলে দিয়েছে। এবারে তুমি করো অ্যামিন দিয়ে, মানে তুমি কত 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি 4 ডিগ্রি অ্যামিন জানো, তাহলে সেইগুলো সেই বিভিন্ন ডিগ্রি অ্যামিন সম্বন্ধে তোমার ধারণা আছে জন্য বলেছে। এবারে তুমি দেখো এখানে 1 ডিগ্রি অ্যামিনের আবার দুটো আইসোটোপ আমরা পেতে পারি, যেহেতু দুটোই 1 ডিগ্রি অ্যামিন, আবার দুটো 1 ডিগ্রি, এটা পরস্পরের শৃঙ্খল আইসোমানের মতো হয়ে যাচ্ছে। একটু তোমাকে এটা নিয়ে একটু খেলতে হবে। তারপরে দেখো এই রকম প্রশ্নের উত্তর আমি বলেছি কীরকম দেবে, আমি একটা গ্রুপে তোমাদের দিয়েছিলাম, হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমি ইউটিউব কমিউনিটিতেও দিয়েছিলাম। সব সময় এই যে ভাষাটা পড়ে দেখো, আমি আর ভাষাটা করছি না, তুমি এটাকে ছোট করে এরকম লিখে নাও, সাজিয়ে নাও, যে আমার নাইট্রিক অ্যাসিড 0 ডিগ্রি দিলে একটা মানে একটা হচ্ছে অ্যামোনিয়াম, মানে এখানে দুটো অ্যামোনিয়া নাইট্রোজেন ঘটিত জৈব যৌগ বলছে, যে যার একটাকে যদি আমি নাইট্রাস দিয়ে অ্যালকোহল হবে, আর অন্যটাকে যদি আমরা নাইট্রাস অ্যাসিড দিয়ে ঠান্ডা অবস্থায় করি, নাইট্রাস অ্যাসিড ঠান্ডা মানেই ডায়োজেনিয়াম লবণ তৈরি করার যে রিয়েজেন্টটা, তাহলে একজন কি করছে না, একটা নাইট্রোজেন ঘটিত জৈব যৌগ এই নাইট্রাস অ্যাসিডের সঙ্গে লিখতে অ্যালকোহল তৈরি করবে, আরেকটা কি করবে, যে যৌগটা উৎপন্ন করবে তাতে যদি ফেনল দিয়ে দিই, সেই যৌগটাতে যদি ফেনল, এগুলো লেখা আছে দেখো, খালি অবস্থায় ফেনল দিয়ে দিই, তাহলে রেড ডাই তৈরি হয়। তার মানে এটা অ্যাজোডাই একটা পরীক্ষা। তার মানে তুমি বুঝে গেছো, আমি অনেকবার বলেছি, নিশ্চয়ই এই যে নাইট্রাস অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া অ্যালকোহল হবে, সে নিশ্চয়ই অ্যালিভেটিক অ্যামিন, আর যে নাইট্রাস অ্যাসিডের সঙ্গে উৎপন্ন হয়ে যে যৌগটা তৈরি হবে সে আবার ফেনলে, মানে এটা নিশ্চয়ই ডায়োজোনিয়াম ক্লোরাইড, এটা নিশ্চয়ই ডায়োজোনিয়াম লবণ, এই উৎপন্ন যৌগটা ডায়োজোনিয়াম। তার ডায়োজোনিয়াম লবণ নাইট্রাস অ্যাসিডের দিয়ে কার থেকে ডায়োজোনিয়াম ক্লোরাইড তৈরি হয়, অ্যানিলিন থেকে। তার মানে এটা অ্যারোমেটিক অ্যামিন। দেখো এটাই আমি সেই কম্পাউন্ড 1টা তাহলে কি হবে, নিশ্চয়ই আমার ইথাইল, আমি এখানে যে কোনো মিথাইল অ্যামিনও নিতে পারতাম, ইথাইল অ্যামিন ধরো যে কোনো একটা নিয়ে নেবে, আমি এনি অ্যালিফেটিক অ্যামিন।
আর কম্পাউন্ডটাকে অ্যানিলিন, অ্যারোমেটিক। তো এবার বিক্রিয়াটা দেখিয়েও দিয়েছি, কারণ তোমাকে মনে হয় দুটি যৌগ শনাক্তকরণ, বিক্রিয়া লাল হ্যাঁ বিক্রিয়া না দিলেও চললো, শনাক্তকরণ করার জন্য আমি একটু বলে দিচ্ছি। এটা 2 নম্বর আছে, তো তুমি শুধু জাস্ট দুটো যৌগ লিখে দিয়ে চট করে চলে আসবে, একটু বলে দিলে ভালো হয় যে অ্যানিলিন দেখো কি হচ্ছে। তুমি ধরতে পেরেছো মানে কি, তুমি মানে এই অ্যানিলিন ধরতে পেরেছো মানে তোমার এই বিক্রিয়াটা দিতে তেমন কিছু অসুবিধা হওয়ার কথা নয়। অ্যানিলিন নাইট্রাস অ্যাসিডের সঙ্গে ডাইজোনিয়াম ক্লোরাইড। এবার দেখো ফেনলের সঙ্গে বিক্রিয়া করলে এই যে ফেনলের প্যারা পজিশনের হাইড্রোজেনটা আর এই ক্লোরিনটা বেড়ে গিয়ে এই নাইট্রোজেনের সঙ্গে এটা লেগে যাচ্ছে, আর এইটা হচ্ছে একটা অ্যাজোটেক, আর অ্যাকচুয়ালি পুরোটা রেড নয়, একটা অরেঞ্জ রেড, গোলাপি কমলা লাল রঙের একটা একটা ডাই তৈরি করে। ওকে, তারপরে দেখো এখানে এডি শনাক্তকরণ, এটা বুঝতে পারছো তো, P2O5 দিলে এখন করেছি। ওখানে শুধু তোমাকে এইগুলো ABCD প্রোডাক্টগুলো রিয়াক্টেন্টগুলো দেওয়া আছে, প্রোডাক্টগুলো শুধু লিখতে হবে। তাহলে দেখো আমি P2O5 দিলে কি হবে বলো তো, এই দেখো আমি না তোমরা অনেকবার বলেছি এই যৌগটা দেখো এরকম তোমাকে সংকেতে দেওয়া আছে। দেখো সংকেতে থাকলে তুমি খুব একটা তোমার বুঝে উঠতে একটু অসুবিধা হতে পারে, তাই সবসময় যেটা দেওয়া থাকবে সেটা একটু খুলে লিখে নাও, স্ট্রাকচার করে। দেখো আমি এখানে CONH2 এরকম স্ট্রাকচার করে লিখে নিলাম, লিখে তুমি ভাবো, দেখবে হয়তো কোশ্চেনের উত্তরটা সুবিধা হবে। সুবিধা হয় কিনা আমাকে একটু কমেন্ট করে জানিও, আমি এটা কিন্তু তোমাদের বারবার বলি। তো দেখো এখানে দেখো আমি যখন P2O5 দেবো, তাহলে যখন জল বের করে দেবো, তাহলে P2O5 কি করে, জল শোষক। P2O5 কনসেন্ট্রেট H2SO4 এটা জল শোষক। তাহলে এরা কি করে, জলটা বের করে নিয়ে এইখানে দেখো এনটা আছে, তাহলে এই যে ও ডবল বোন, এইটা কি ডবল বোন এখানে এসে তাহলে সায়ানাইড হয়ে যাচ্ছে। তাহলে এটা বেনজিন নাইট্রাইল। এবারে বেনজিন নাইট্রাইল এখন বললাম আমরা অ্যাসিড মাধ্যমে সায়ানাইডের আদ্র বিশ্লেষণ করলে কি হয়, অ্যাসিড হয়। আবার দেখো NaOBr, এই রিয়েজেন্টটা অ্যাকচুয়ালি এটা অবশ্যই মনে রাখবে। তোমাকে হয়তো এরা এখানে লোকে হয়তো এইটা দিয়ে দিলে হয়তো পেরে যেত। এইটা দেখো এই দুজন বিক্রিয়া করেই কিন্তু এই যে এটা হাইপোহেলাস, সোডিয়াম হাইপোহেলাস, সোডিয়াম হাইপোব্রোমাস, ওকে, হাইপোহ্যালাইট যে বলে, এখানে এইচও থাকতে পারতো, HOBr। ওকে, তো এই দুটো বিক্রিয়া করে এটা, তাহলে এটা কিন্তু হবম্যান অবনমনে দিয়েছেন। দেখো ব্রোমিন KOH নিতাম বা NaOH, ব্রোমিন KOH বা NaOH, এরা হবম্যান অবনমনে দিয়েছেন। তাহলে হবম্যান অবনমে কি হয়, এই CO2টা ভ্যানিশ হয়ে যায়, তাহলে NH2। তাহলে এবারে CF3, এই যে পার অ্যাসিড দিলে কি হয়, NH2 হয়ে যায়, অক্সিডাইজড হয়ে এটা কি হয়ে যায়, নাইট্রো হয়ে যায়। সিম্পল, একেবারে কমন একবারে দিয়েছে। তারপরে দেখো বি সেকশনে তোমাকে এই দ্বিতীয় পার্টটা থেকে তড়িৎ বিশ্লেষণের আমাদের তড়িৎ রাসায়নিক ইউনিট 1-এর দিয়েছে। দেখো একবারে সিম্পল কিন্তু অঙ্ক, দেখো বসিয়ে নাও তুমি। মোলার পরিবাহিতা দেওয়া আছে, কাপ্পা দেওয়া আছে, তাপমাত্রা এখানে লাগবে না, তবু দেওয়া আছে বলে লিখে নিয়েছি। আমরা জানি তাহলে কি মোলার পরিবাহিতা সমান কাপ্পা, যেটা আমি এরকম লিখেছি, তোমরা একটু লিখে নেবে। হ্যাঁ, আমি একটু স্ট্রাকচার বলে কাপ্পা কাপ্পা দিয়ে এরকম চিহ্ন দিয়ে লিখে দেবে। হ্যাঁ, বড় তো এইখানে আমরা ব্র্যাকেটে কাপ্পাটা লিখে দিব, কাপ্পাটা পুরোটা লেখার দরকার নেই। তাহলে আমরা মোলার পরিবাহিতার সমান কি পাচ্ছি, মোলার পরিবাহিতার সমান কাপ্পা ইন্টু 1000 বাই কি মোলারিটি। তাহলে এখানে দেখো সব কিছু দেওয়া আছে, সব ডাটা দেওয়া আছে, একবারে সমীকরণে বসাবে। এবারে অবশ্যই মোলার পরিবাহিতাটা ইউনিট যদি তুমি বের করতে পারো, এখানে ইউনিটটা বইয়ে ভুল, শুধু সেমি ইনভার্স ছিল। হ্যাঁ, এই কোশ্চেনে এটা ভুল ছিল, সেমি ইনভার্স মানে সিমেন্স সেমি ইনভার্স, ওকে, বা ওহম ইনভার্স। হ্যাঁ, তো যাই হোক মাম্মু, তো এই ইউনিট অবশ্যই তোমাকে লিখে আসতে হবে, ইউনিটটা অবশ্যই লিখে আসতে হবে। ইউনিটটা যদি এখানে ঠিকঠাক না লিখতে পারো, হাফ নাম্বার কাটা যাবে, 1 নাম্বারও কাটা যেতে পারে। হ্যাপি ভাই, ফেরারের দ্বিতীয় সূত্র লেখো। বা প্রথম সূত্র ওখানে প্রথম সূত্র ছিল, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র হচ্ছে তুল্যাঙ্ক বারের সঙ্গে সমানুপাতি, প্রথম সূত্র এটা। বাস, চলো এবারে আমাদের বলা হচ্ছে যে এদের বিজারণ বিভব তোমার দেওয়া আছে, বিজারণ বিভবের মানটা দেখো দেওয়া আছে, এদের বিজারণ বিভব দেওয়া আছে। দেখো এই প্রশ্ন একেবারে তোমরা গুলিয়ে ফেলো, আমি কেন জানি না গুলিয়ে ফেলো। একবার সবসময় মনে রাখবে এইগুলো সবসময় বিজারণ বিভবই দেওয়া থাকে, একটু চেক করে নেবে। দেখো কপার 2+ থেকে কপার, মানে ইলেকট্রন গ্রহণ করলেই তো কপার 2+ থেকে প্রথমে কপার 2+ আছে, তার মানে কপার 2+ থেকে কপার হচ্ছে, তার মানে এটা তো বিজারণ হয়েই হচ্ছে। তো সবসময় বিজারণ বিভবই দেওয়া থাকে, কোনো চাপ নেই। তো বিজারণ বিভব দেওয়া থাকে, বিজারণ বিভব যার বেশি সে নিজে বিজারণ হবে, তার নিজের বিজারণ হবে। মানে তার বিজারণ বিভব কি নির্দেশ করে, বিজারিত মানে তার নিজের বিজারণ প্রবণতাকে নির্দেশ করে। বিজারণ বিভব যত বেশি সে নিজে বিজারিত হতে চাইবে।
তাহলে এখানে কার বিজারণ বিভব তোমরা দেখো, কার বিজারণ বিভব বেশি, তার এইটার সবচেয়ে বিজারণ বিভব বেশি। তার মানে এই কি নিজে বিজারণ হবে, নিজের বিজারণ হবে, তার অপরকে কি করবে, জারণ করবে, অপরের জারণ করবে। নিজের যদি বিজারণ হয় সবচেয়ে বেশি বিজারণ হবে নিজের মার্কারির। ওকে, তার মানে মার্কারি কি করবে, অপরকে জারিত করবে। তার মানে মার্কারির বরং জারণ বিভব বেশি, অপরকে যে জারিত করে তার জারণ ধর্ম বেশি। ওকে, অপরকে যে জারিত করে তার জারণ ধর্ম বেশি। এর যেহেতু নিজের বিজারণ বিভব বেশি মানে নিজের বিজারণ বেশি হচ্ছে, তার মানে সে অপরকে জারিত করবে। তার মানে অপরের কে জারিত করবে মানে কি, তার নিজের জারণ ধর্ম বেশি। তার জারণ ধর্ম বেশি মানে কি, বিজারণ ধর্ম কম। তাহলে বলতে গেলে তো এর বিজারণ ধর্ম কম। ওকে, তাহলে উল্টোটা, যার বিজারণ বিভব কম, তাহলে সে কি বিজারিত কম হতে চাইবে, জারিত হতে চাইবে। তা নিজের জারিত হতে চাইবে মানে কি, অপরকে বিজারিত করতে চাইবে, তার মানে তার বিজারণ বিভব বেশি। অপরকে বিজারিত করতে চাইবে মানে কি, তার বিজারণ বিভব বেশি। দেখো আমি এইগুলো এক্সপ্লেন করে লিখেছি, তোমরা পজ করে পড়ে নিতে পারো। ওকে, অ্যাকচুয়ালি এই লোগোটা কিন্তু এখানে সবসময় আসে না, মানে লোগোটা আমি যে তোমাদের পিডিএফ দিয়েছি শুধু লোগোটা এই ওপর সাইডে আসে, এটা যেহেতু কোনো কার্ড দেখায়নি। মানে দেখো এটা এটা একটা পেজ আর একটা পেজ ছিল। যারা আমরা ব্যাচে আসো নিশ্চয় তোমরা ভিউ করতে পারছো, তবে খুব একটা চাপা পড়েনি, দেখে নিতে পারো। তো চলো এরপরে আমাদের তাহলে এইটা হলো, তাহলে মানে এইটা কথা হলো যে যার বিজারণ বিভব যত বেশি ঋণাত্মক তার বিজারণ ধর্ম তত বেশি। দেখো বিজারণ ধর্ম যার যত বেশি ঋণাত্মক, তাহলে এই যে বললাম না, এর যত বিজারণ ধর্ম ঋণাত্মক, তার মানে এরই বিজারণ ধর্ম সবচেয়ে বেশি হবে। কারণ ঋণাত্মক মানে সে জারিত হতে চাইবে, তার মানে অপরকে বিজারিত করতে চাইবে, তার মানে এর বিজারণ ধর্ম সবচেয়ে বেশি হবে। তাহলে জিঙ্কের হচ্ছে বিজারণ ধর্ম সবচেয়ে বেশি ঊর্ধ্বক্রম সাজিয়েছে। ওকে, দেখো দেখে পড়ে নিতে পারো। চলো এটাও বেশ এই শেষের দিকে ছোট অঙ্ক একেবারে। এই অঙ্কগুলো কিন্তু খুব একটা কঠিন নয়। তোমরা সেই এত গ্রাম অক্সিজেন মানে সেটা কত মোল অক্সিজেন দেখে নাও। ওকে, এটা অক্সিজেন কিন্তু আয়ন হিসেবে ট্রিট করবে, তাই অবশ্যই 16 দিয়েই ভাগ করবে। এটা আয়ন আকারে আছে, এরকম নয় যে O2 এরকম করে আছে। হ্যাঁ, অক্সাইড আয়ন আছে। তাহলে এর মূল সংখ্যা এটা পেয়ে গেলাম। এবারে তোমাকে চার্জটা জানতে চাইছে। তাহলে একটা অক্সিজেনের মধ্যে 2 মাইনাস আছে, মানে দুটো চার্জ কিন্তু তার 2। ওকে, তাহলে আমরা আধান সমান জানি n ইন্টু চার্জ ইন্টু, আচ্ছা এইটা মনে হয় একটু ফ্যারাডে হবে, এটা ফ্যারাডে, 1 ফ্যারাডে, মানে ওখানে আমি লিখতে চাইছিলাম 1 ফ্যারাডে। একটু এগুলো দেখে নিও, 1 ফ্যারাডে। ওকে, তাহলে আমরা কোনো একটা আয়নের আধান সবসময় তার মোলারিটি মানে তার মোল সংখ্যা, মানে 1 মোলের আধানকে আমরা 1 ফ্যারাডে বলি। তাহলে এখানে মোল অবশ্যই 1 মোলের নেই, এখানে n মোল আছে। তাহলে n মোল মানে 1 ফ্যারাডের সে যত গুণ হতে পারে। তাহলে 1 ফ্যারাডে বললাম 1 মোলের চার্জ হচ্ছে 1 মোল ইলেকট্রন যদি হয় তাহলে তার চার্জ হচ্ছে 1 ফ্যারাডে। তাহলে এখানে দেখো কত মোল ইলেকট্রন আছে, এখানে n মোল, ধরো আমি nটা ধরে নিচ্ছি, এখানে এটাই ধরো n মোল ইলেকট্রন আছে। তাহলে n মোল ইলেকট্রন নেই, এখানে আবার n মোল দুটো ইলেকট্রন আছে। ওকে, তাহলে এই জন্য 2 চার্জ গুণ হয়ে যাবে। করে দেখো এই যে সূত্রটা কিউ সমান n ই এফ। ওকে, এই সূত্র একটা মনে রাখবে, কিউ সমান NEF করে আমরা সিম্পল হয়ে যাচ্ছে। তো এই দেখো এ তো আর কিছু বলার নেই, তোমরা পড়তে থাকো দেখতে পাবে। চলো তারপরে এও দেখো পড়ার নেই, এগুলো একটু মুখস্থ করার মতো করে। তবে এই দুটো এমনি কোশ্চেন আসতো যে আম্লিক মাধ্যমে কেএমএনও4 কি হবে, আর ক্ষারীয় মাধ্যমে কেএমএনও4 কি হবে, এমনি ভাষা দিয়েও কিন্তু প্রশ্ন আছে। আর এটা তীব্র ক্ষারীয় মাধ্যমে তখন MnO4 কি হবে। ওকে, এরা 3টে মাধ্যমে মানে পিএইচ এর সীমা উল্লেখ করে তোমাকে বিভিন্ন রঙের ব্যাপারটা তোমাকে দেখাতে বলছে। ক্লিয়ার? তাহলে এটা একটু তোমরা ফলো করে আমাদের একটু দেখে নিব। কালারগুলো আমি সুন্দর বর্ণহীন হবে, কখন বাদামি হবে আর কখন সবুজ হবে। ওকে, কখন সবুজ রং হবে। চলো তারপরে আমাদের এটাও একটু জাস্ট একটু টাফ, অতটা তবে ইম্পর্টেন্ট, এগুলো এতটা আশা করি টাফ দেবে না, ছাড়লে যেন অল্টারনেটিভ দেবে। এটা একটু টাফ করতে লাগবে, এখানেও বোঝার কিছু না, একটু তোমার ইনঅর্গ্যানিকের যে রিয়াকশানগুলোর সম্বন্ধে একটু যদি নলেজ থাকে তবে তুমি পারবে, এটা বোঝানোর কিছু নেই, এবং তার সংক্রান্ত রিয়াকশানগুলো দিয়ে দিতে পারবে। চলো তারপর 6 D দেখো,
কপার প্লাস আয়ন সুস্থিত নয়, কিন্তু সুস্থিত নয় কেন, তারপরে এটা দ্বিতীয় পার্টের। তো সুস্থিত নয় এর কারণটা হলো এটা দুটো একটা ব্যাপার হচ্ছে যে কপার প্লাস যদি কপার 2+ হয়ে যায় সেটা আরও ছোট হবে। ছোট হলে তার যে সে না জলীয় মাধ্যমে তার হাইড্রেশন এনার্জি বেশি হবে, অর্থাৎ জলীয় মাধ্যমে সে দ্রবীভূত ভালো হবে। তাহলে দ্রবীভূত যত ভালো হবে তখন সে হাইড্রেশন এনার্জি কী করবে, একটা একটা এনার্জি ছেড়ে দেবে, সে আরও বেশি স্টেবল হবে, মানে কি এনার্জি ছেড়ে দেবে, যেটাকে আমরা বলছি হাইড্রেশন। জলে দ্রবীভূত হওয়ার ফলে যে শক্তিটা নির্গত হবে তাকে হাইড্রেশন এনার্জি বলা হচ্ছে, হাইড্রেশন এনথালপি বলা হচ্ছে। তবে কপার 2+ ছোট আধান হওয়ার জন্য হাইড্রেশন এনথালপি কপার প্লাসের তুলনায় অনেক বেশি ঋণাত্মক। হ্যাঁ, মানে বেশ ছেড়ে দিবে বলে ঋণাত্মক বলছে, মানে সিস্টেম থেকে চলে যাচ্ছে, তাই বেশি ঋণাত্মক। তাই অতিরিক্ত হাইড্রেশন শক্তি, মানে এই যে শক্তিটা ছেড়ে দেবে, তো সেই শক্তি সহজেই কপার প্লাসকে কপার 2+-এ রূপান্তরিত করে দেবে। ওকে, দেখো তারপরে এটা হচ্ছে বাটারফ্লাইস এর আকৃতি, ক্রোমিয়াম পেন্টক্সাইড। তাহলে এই যে এগুলো হচ্ছে অক্সাইড, এটা হচ্ছে পারক্সাইড বন্ড। পারক্সাইড বন্ডে থাকা অক্সিজেনগুলোর অক্সিডেশন নাম্বার কত হয়? -1। তাহলে এরকম একটু স্ট্রাকচার দেখিয়ে তুমি এর এক্স ধরবে, অক্সিডেশন নাম্বার নিশ্চয়ই তোমরা বের করতে জানো। এটার আমাকে ক্রোমিয়ামের অক্সিডেশন, তাহলে তার আমরা এক্স ধরবো, এক্স সমান। এবার দেখো এখানে যে আদার্স যেগুলো আছে, এখানে 5টা অক্সিজেন আছে কিন্তু 4টা অক্সিজেনের এখানে 2টো টাইপের অক্সিজেন আছে, তার মধ্যে 4টা অক্সিজেন কি আছে? অক্সিজেন নাম্বার -1। তাহলে -1 × 4 লিখবো। আর একটা অক্সিজেনের কত আছে? -2। -2 × 1 লিখবো সমান কি? দেখো এই যে ক্রোমিয়াম পেন্টক্সাইড একটা নিস্তড়িত একটা যৌগ, এটা যদি আয়নীয় যৌগ হতো, এখানে 2+, 3+ বা মাইনাস থাকতো, তাহলে তত মাইনাস তত প্লাস করে দিতাম। কিন্তু এখানে যেহেতু নিস্তড়িত, এটা 0 লিখবো, যেটা লেখো দেখো +6 হবে। ওকে, এখানে একটা বলে দেখো, এরকম অ্যাবসার্ড টাইপের কিছু এলে একটু যেটা জানো না, বড় সড়ো দেখবো সোডিয়াম সালফাইড দিয়ে কিছু যৌগ আছে, তাদের উপরে +6 আছে। এই +6টাকে একটু জনসংখ্যার বিচারে একটু মাথায় রাখবে। আচ্ছা, তারপরে হচ্ছে এই যে এইটা হচ্ছে তোমাকে এরকমও টাইপের কোশ্চেন আশা করি আসবে না, এটাও একটু তোমরা কি উত্তর লিখবে একটু তোমাদের ঝামেলা হতে পারে। সেট 2-তে 2-একটা প্রশ্ন এরকম আছে। তো এখানে ইয়ান নাম্বার দিয়ে আমি ব্যাপারটা বুঝিয়ে দেবো যে নিকেল কেন এই 4টা লিগেন্ডের সঙ্গে যুক্ত থাকে, এটা 4টা লিগেন্ডের সঙ্গে যুক্ত থাকে, সেটা ইয়ন নিয়মে বুঝিয়ে দেবো। তো ইয়ান মানে কি? ইয়ান হচ্ছে মানে এফেক্টিভ অ্যাটমিক নাম্বার, সেটার সমান আমরা কি জানি? এফেক্টিভ অ্যাটমিক নাম্বার সমান আমরা জানি যে একটা ইলেকট্রন, মানে একটা কেন্দ্রীয় পরমাণুর মধ্যে টোটাল এফেক্টিভলি কটা ইলেকট্রন আসছে। তাহলে আমরা সেটা কিভাবে পাবো না, একটা ধরো এখানে নিকেলের এফেক্টিভ অ্যাটমিক নাম্বার কী পাবো, তার যে এখন এমনি নিকেলের অ্যাটমিক নাম্বার কত, এবারে সে নিকেলটা এর মধ্যে আছে, মানে নিকেলের একটা জারণ সংখ্যা আছে, জারণ সংখ্যা মানে কত, ধরো এখানে অ্যাটমে মানে ক্যাটায়নের জারণ সংখ্যা সাধারণত পজিটিভে আসবে, তার মানে কি ধরো আমি নিকেলের জারণ সংখ্যা +1 বেরোলো, তার মানে কি একটা ইলেকট্রন নিকেল থেকে বেরিয়ে গেছে, তাই কি জারণ সংখ্যাটা মাইনাস হয়ে যাবে। এবারে দেখো লিগেন্ডগুলো, এক একটা লিগেন্ড নিকেলকে ইলেকট্রন দেয়, কটা করে ইলেকট্রন দেবে? 2টো করে, এক একটা ডোনার অ্যাটম 2টো করে ইলেকট্রন দেয়। তাহলে লিগেন্ড থেকে প্রাপ্ত ইলেকট্রন, দেখো এখানে আমরা পেয়ে যাচ্ছি যে কোবাল্ট যেহেতু 4টা আছে, তাহলে 4টা লিগেন্ডের জন্য 8টা ইলেকট্রন নিকেল প্রাপ্ত করবে, এবং নিকেলের পারমাণবিক সংখ্যা কত? 28। এবং নিকেলের এখানে জারণ সংখ্যা কিন্তু 0, কারণ কি নিকেল এই কার্বন মনোক্সাইড হচ্ছে নিস্তড়িত লিগেন্ড। ওকে, তাই দেখো এই যে আমি জারণ সংখ্যা, নিকেলের জারণ সংখ্যা 0, তার মানে কোবাল্ট, কারণ কোবাল্ট হচ্ছে পশম। তার মানে আমি বের করে দিচ্ছি যে এরকম করে ইয়ান নাম্বার পাবো 36। তাহলে এই 36টা অ্যাকচুয়ালি সবাই এই ইয়ান নাম্বার দিয়ে আমরা স্টেবিলিটি বুঝতে পারি। অনেক সময় যদি তোমাকে ইয়ান নাম্বার বলা থাকতো আর কোঅর্ডিনেশন নাম্বারটা না, এইটা মানে কি এই যে এটা যদি আমরা নিউমেরিক্যালি লিখি, তাহলে 2 × কোঅর্ডিনেশন নাম্বার। হয়তো তোমাকে ইয়ান নাম্বার বলে দিল আর কোঅর্ডিনেশন নাম্বার জানতে চাইছে, তাহলে আমি এখানে এই যে 2 × মানে এই যে লিগেন্ড থেকে প্রাপ্ত ইলেকট্রন মানে 2 × কোঅর্ডিনেশন নাম্বার, তাহলে আমরা এই কোঅর্ডিনেশন নাম্বারটা কিন্তু পেয়ে যেতে পারতাম। এছাড়া আমরা এই যে স্টেবিলিটি বুঝতে পারি, দেখো ইয়ান নাম্বার দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে নিকেলের 36 হচ্ছে, তাহলে নিকেলটা কিন্তু স্টেবল যৌগ হবে, কারণ কি নিকেলের 36টা ইলেকট্রন পেয়ে সে ক্রিপ্টনের মতো পরমাণুর ইলেকট্রন পেয়ে গেছে, পারমাণবিক সংখ্যা ক্রিপ্টনের মতো হয়ে গেছে, তাই নিকেলটা কিন্তু সুস্থিত একটা যৌগ। যৌগের সুস্থিত অসুস্থ এটা বুঝতে পারি। দেখো এবারে D4 যখন D4 এর হাই স্পিন কমপ্লেক্স যখন হবে, তার মানে কি এটা অক্টাহাইডাল, মানে উপরে EG নিচে T2G, তাহলে T2G EG হাই স্পিন মানে যতগুলো বিজোড় ইলেকট্রন সম্ভব সেটা তৈরি হবে এখানে। ওকে, তাহলে হাই স্পিন লিগেন্ড কখন হয়? যদি এই স্ট্রং ফিল্ড লিগেন্ড থাকে, তাহলে এই গ্যাপটা বেশি হয় বলে, উইক ফিল্ড লিগেন্ড যখন থাকে, উইক ফিল্ড লিগেন্ড থাকলে কি এই গ্যাপটা কম হবে, গ্যাপটা কম হলে সে এখানে পেয়ার আপ না হয়ে সে বরং উপরে চলে যাবে, সেগুলো বলা হয়েছে।
থিওরি পড়ে নিও। ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজার এনার্জি, তাহলে এখানে নিচের কি এর ইলেকট্রোবিন্যাস পেলো, প্রত্যেকটা নিচের জন্য এইখানে নিচের জন্য কত -4 আর উপরের জন্য +6, প্রত্যেকটা ইলেকট্রনের জন্য। তাহলে তিনটের জন্য দেখো -4, আমরা -4 নিই, 0.4 নিই, 0.4 আর 0.6, তাহলে -0.4 × 3 প্লাস কি 0.6 × 1, দেখো উপরের কটা আর কটা আছে ইলেকট্রন, একটা। এগুলো বের করতে তোমরা জানো নিশ্চয়ই, তাহলে হিসাব করে কি হচ্ছে এইটা হয়ে যাচ্ছে। তো D4, তাহলে এটার মান পেয়ে গেলাম। এবারে আমাদের বেঞ্জাইল অ্যামিন আর অ্যানিলিনের মধ্যে পার্থক্য করতে বলেছে। দেখো আমরা এবার সিম্পল একটা পরীক্ষা ব্রোমিন ওয়াটার দিয়ে করে নেবো। অ্যানিলিন কি করবে, ব্রোমিন ওয়াটারের সঙ্গে আরও অনেক পরীক্ষা আছে কিন্তু এটা বেছে নেবে সহজ। ব্রোমিন ওয়াটার সাদা অদক্ষেপ তৈরি করবে, হ্যাঁ, এই যে 2,4,6 ট্রাইব্রোমো অ্যানিলিনের সাদা অদক্ষেপ। এদিকে কি হবে, এইটা হচ্ছে বেঞ্জাইল অ্যামিন, মানে এইটা হচ্ছে আমরা বেঞ্জাইল গ্রুপ, এই যে CH2 এই দিয়ে এই যে গ্রুপটাকে বলা বেঞ্জাইল। তাহলে বেঞ্জাইল কি করবে, এইরকম দেখো ডাইরেক্টলি অ্যানিলিন NH2টা বেঞ্জিনের সঙ্গে যুক্ত নেই, তাহলে কি হবে এই বিক্রিয়াটা এরকম হবে না, ব্রোমিন জলের সঙ্গে কোনো সাদা বিক্রিয়া সাদা অদক্ষেপ তৈরি করবে না। সেকেন্ডলি আসি, দেখো এই যে একবারে সিম্পল, তো দেখো এই যে এটা নাইট্রেশন করা রিয়েজেন্ট, নাইট্রেশনে কি হবে এটা মেটা নির্দেশক, তাহলে মেটা পজিশনে নাইট্রো গ্রুপ ঢুকে যাবে। আবার এটাকে সিলেক্টিভ বিচারণ করবে, এই যে আমরা আগের সেটেও পড়েছিলাম, সেখানে দেখো রিয়েজেন্ট, এখানে যতগুলো রিয়েজেন্ট আছে মুখস্থ করবে। এটা অ্যামোনিয়াম সালফাইড ছিল আগের সেটে, এখানে সোডিয়াম সালফাইড, ইভেন আরও একটা রিয়েজেন্ট আছে কি NaSH, সোডিয়াম হাইড্রোজেন সালফাইড দিলেও হয়। তো এটা কি হয়ে যাবে, সিলেক্টিভ বিচারণ করবে, অর্থাৎ এই নাইট্রোর মধ্যে একটাকে বিচারিত করে শুধু ধরো এইটাকে বিচারিত করে অ্যানিলিন NH2 করে দিলাম। ওকে, তাহলে এটা হয়ে গেল মেটা নাইট্রো অ্যানিলিন। তারপর দেখো এইখান থেকে স্ট্যানাস 3 আর HCl, হ্যাঁ, বিচারক দিয়ে দিয়েছে, বিচারক দিলে এই নাইট্রো কি হয়ে যাবে, অ্যানিলিন হয়ে যাবে। বাস এর এক্ষুনি যে বিক্রিয়াটা করলাম ব্রোমিন জল দিয়ে দিলে কি হবে, লাল অদক্ষেপ সাদা অদক্ষেপ তৈরি হবে, 2,4,6 ট্রাইব্রোমো অ্যানিলিন। তারপরে দেখো এই তো ক্ষারক করতে একবারে সিম্পল তোমাকে অর্ডার দিয়েছে, তো ঊর্ধ্বক্রমে দেখবে দেখো এখানের মধ্যে মিথাইল একমাত্র ইলেকট্রন ঠেলছে, তার মানে ইলেকট্রন এখানে ঘনত্ব বাড়িয়ে দিচ্ছে, এই যে নাইট্রোজেনের উপরে ইলেকট্রন ঘনত্ব এই মিথাইল যেহেতু প্লাস আই এফেক্ট আছে, তাহলে এটা হচ্ছে বেশি হবে। আর নাইট্রোগুলো কি করে ইলেকট্রন টানে, তাহলে মিথাইলের বেশি হবে, বুঝতে পারলে। এবার এই নাইট্রোর মধ্যে সবসময় মনে রাখবে যে মেটা পজিশনে কোনো প্লাস, এখানে দেখো নাইট্রো কি করে, নাইট্রো গ্রুপটা হচ্ছে নাইট্রো গ্রুপের -R এফেক্ট আছে, অর্থাৎ ইলেকট্রন টানে, আর -I এফেক্ট আছে, দুটো এফেক্টই মাইনাস। ওকে, তো ইলেকট্রন টানে, তার মানে এখানে আরেকটা ব্যাপার আছে, তোমরা মনে রাখবে যে মেটা পজিশনে রেজোনেন্স, যে কোনো প্রকার রেজোনেন্স এফেক্ট, কোনো প্রকার মেসোমারিক এফেক্ট কোনো কাজ করে না, তাহলে এখানে শুধু -I এফেক্ট কাজ করবে। মেটা পজিশনের নাইট্রোজেনটা এখানে শুধু -I এফেক্ট দিয়ে এখানে ইলেকট্রনের গাঢ়ত্ব কমিয়ে দেবে, এখানে ইলেকট্রনের ঘনত্ব কমিয়ে দেবে। অ্যানিলিনের অ্যামিন গ্রুপের যে নাইট্রোজেনের উপর ইলেকট্রন ঘনত্ব কমিয়ে দেবে শুধুমাত্র -I এফেক্ট দিয়ে। কমিয়ে দেওয়া মানে তো ক্ষারকত্ব কমে যাচ্ছে, কিন্তু এখানে আবার এটাও কমিয়ে দেবে, কিন্তু এই -R দিয়েও কমাবে, -I দিয়েও কমাবে, তাই দেখো দুটো তীর চিহ্ন দিয়েছে, কারণ এখানে ঘনত্বটা সবচাইতে কমে যাবে, তাই এর ক্ষারকত্ব সবচাইতে কম। অর্ডারটা নিশ্চয়ই এবার সিম্পল অর্ডার দিয়েছে। তারপর দেখো নেম কার্বিলামিন বিক্রিয়া এবছরের জন্য সুপার ইম্পর্টেন্ট। কার্বিলামিন কি করে, প্রাইমারি অ্যামিন, শুধু এখানে আমি অ্যানিলিন নিয়েছি, তুমি মিথাইল অ্যামিন অ্যালিফেটিক অ্যামিনও নিতে পারতে। ক্লোরোফর্ম আর KOH মানে ক্ষার দিয়ে দিলে, আমি এটা সমীকরণ আকারে দেখিয়েছি, হ্যাঁ, দিয়ে দিলে কি হবে, তুমি এরকম স্ট্রাকচার দিয়েও দেখাতে পারো, দেখিয়ে এখানে যেমন একটা বিক্রিয়া লিখে, হ্যাঁ, এখানে ক্লোরোফর্ম আর KOH দিয়ে তুমি যদি সাইডগুলো নাও লিখে চলবে, এখানে শুধু আইসোসায়ানাইড তৈরি হয় সেটা দেখিয়ে দেবে। ওকে, আইসোসায়ানাইড তো দুর্গন্ধযুক্ত আইসোসায়ানাইড তো কার্বিলামিন বিক্রিয়া। স্টিফেন বিক্রিয়াও একই রকম, দেখো প্রথমে আমি এখানে কঠিন করে দেখিয়েছি, যেটা যে পারবে লিখবে তোমরা, জাস্ট মিথাইল একটা সায়ানাইড, অবশ্য আর দিয়ে দেখাবে না, আননোন দিয়ে দেখাবে না, নুন দিয়েই দেখাবে। 1 নম্বর নিয়ে নাও স্ট্যানাস ক্লোরাইড SnCl2 গাঢ় HCl। 2 নম্বরে নিয়ে নাও জল হিট, তো জল হিট নিয়ে নিলে কি হয়ে যাবে, মিথাইল সায়ানাইডটা কি হয়ে যাবে, অ্যালডিহাইড CHO। ওকে, তাহলে এখানে আমি দেখিয়েছি স্ট্যানাস ক্লোরাইড নিলে প্রথমে এইরকম একটা যৌগ তৈরি হয়, পরে আদ্র বিশ্লেষণ হয়ে, হ্যাঁ, মানে তোমরা যদি দেখাতে চাও তাহলে এইটা দিয়ে এগুলো তীরচিহ্নের ওপরে রাখবে, আমি তো তীরচিহ্নের ওপরে রাখতে পারছি না টাইপ করার জন্য, তাহলে এইটা তীরচিহ্নের ওপর দিয়ে এটা একটা ইন্টারমিডিয়েট, তারপরে এটা। ওকে, নাহলে তোমরা এক স্টেপে এটাকে 1 নম্বর, এটাকে 1 নম্বর, আর দুটোকে জল হিট, এটাকে লিখবে জল হিট, হ্যাঁ, একটু আদ্র বিশ্লেষণে হিট দিতে হয়, দিলে কি হবে। চলো তারপরে আমাদের রায়মার্টিন এই প্রশ্নের উত্তর করিয়েছি, এটাকে অনেক সময় 75%ও থাকতে পারে। ওকে, 75%, আর এটা হচ্ছে 50%। ওকে, এরকম করেও দেয়, 75 মানেই তো
সে পার্সেন্টেজ তোলো, তাহলে 3/4 হয়ে যাবে। তাহলে এখানে কিছু নয়, আমরা যে প্রথম ক্রম বিক্রিয়ার সমীকরণটা এটা পাই, টি সমান 2.303 বাই কে লগ এ বাই এ মাইনাস এক্স। ওকে, তাহলে যখন টি টি সমান যখন ধরো প্রথমে টি হাফটা নিয়ে নিই, টি সমান যখন টি হাফ, তখন অ্যাকচুয়ালি কি হচ্ছে বলতো, এখানে এক্সটা হচ্ছে মানে কি বিক্রিয়াটা টি হাফ, মানে বিক্রিয়াটা হাফ হয়ে গেছে, মানে বিক্রিয়াজাত পদার্থ হাফ তৈরি হয়ে গেছে, মানে বিক্রিয়া পদার্থ মানে প্রথমে যে গাঢ়ত্ব ছিল তার 1/2 অংশ হয়ে গেছে। তাহলে কি বলবো, বিক্রিয়া এক্স এর পরিমাণ প্রথম যে বিক্রিয়কটা প্রাথমিক কত ছিল, এ ছিল, তার 1/2 অংশ হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। ওকে, 1/2 অংশ প্রাথমিক গাঢ়ত্ব কমপ্লিট হয়ে গেছে, তাহলে এক্সটা হচ্ছে 1/2। আবার যখন দেখো টি সমান যখন টি 3/4, তার মানে কি এক্সটা তখন কি এক্স মানে কি এটা কতটা বিক্রিয়া সম্পন্ন হয়েছে সেটা বোঝাচ্ছে। তাহলে এক্স এখানে কি না, প্রাথমিক গাঢ়ত্বের 3/4 হয়ে গেছে, তাহলে 3a/4। তাহলে তুমি খালি বসিয়ে দাও, দেখো যখন টি সমান টি হাফ তখন এক্স সমান a/2, তাহলে টি হাফের এই সমীকরণে বসিয়ে দেখো লগ 2 পাবে। দেখো লগ 2, আমি একটা ধরো লগ 4টা বার করে দেখিয়ে দিচ্ছি। তাহলে টি 3/4 সমান কি 2.303 বাই কে লগ এ। দেখো এ তো এখানেই আছে, এবার এ মাইনাস আমি কি বললাম, এক্সটা কি হবে 3a/4, প্রাথমিক গাঢ়ত্বের 3/4 হয়ে গেছে, তাহলে এখানে করলে 1/4 হবে, এটা 1/4, তাহলে মানে a/4 হবে, তাহলে 4টা উপরে চলে যাবে, এ কেটে যাবে, তাহলে লগ 4 থাকবে। তাহলে হিসাব করে দেখো, এবার আমরা যদি হিসাব করি তাহলে কি পাবো, এটা পাবো লগ 4/log 2 মানে কি 2, লগ 4/log 4, লগ 4 মানে 2 log 2, লগ 4 মানে এগুলো তোমরা নিশ্চয়ই লগের অঙ্কে জানো, লগ 4 সমান 2²/log 2। ওকে, তাহলে 2টা সামনে এসে log 2/log 2। ওকে, log 2 হয়ে গেল। দেখো পরের অঙ্ক, এখানেও দেখো এখন শূন্য, এটা একটু পড়ে নিও, পড়লেই আশা করি এখানে বোঝানোর কিছু নেই। এটাও শূন্যক্রমের একক, পড়ে নিও। হ্যাঁ, এটাও দেখো একটু নিউমেরিক্যাল, একবারে ঠান্ডা মাথায় করলে একবারে ইজি এই অঙ্ক, এইসব অঙ্ক। তোমাকে বলছে একটা প্রারম্ভিক গাঢ়ত্ব যদি 3 গুণ করি, হ্যাঁ, তাহলে তার অর্ধায় 1/9 হয়ে যায়। আমার ক্রমটম বলেনি, তাহলে বিক্রিয়াটার ক্রম নির্ণয় করো। তাহলে আমরা সবসময় একটুখানি এন ক্রমের অর্ধায়ুর যে সমীকরণটা অবশ্যই সবসময় মনে রাখবে। এন ক্রমের অর্ধায়ুর সমীকরণ কি, টি হাফ সমান এন ক্রমের অর্ধায়ুর সমীকরণ, টি হাফ সমান n-1 1/a/n-1। এবারে তোমাকে এটা হচ্ছে প্রাথমিক ছিল, তাহলে এবারে যদি আমি ধরো টি হাফ, মানে আমি যদি বিক্রিয়কের গাঢ়ত্বটা 3 গুণ করি, 3a করি, তাহলে কি হবে, তখন একটা ধর অন্য একটা অর্ধায়ু আসবে, সেই অর্ধায়ুটাকে আমি টি ড্যাশ হাফ করে দিলাম। ওকে, এবারে আমি এটা দুটোকে ভাগ করে দাও, দুটোকে ভাগ করলে কি হবে, এটাকে 1-2 সমীকরণ দিয়ে ভাগ করে দাও, বা এটাকে তুমি যেভাবে ভাগ করতে পারো। আমি ধরো এটাকে বিক্রিয়া অর্ধায়ু কত হয়ে যাবে, 1/9 হয়ে যাবে, মানে তুমি এটাও রাখতে পারো, কিছু নয়, 1/9 হয়ে যাবে। আমি যখন 3 গুণ করব তখন অ্যাকচুয়ালি কি হচ্ছে যে এই যে অর্ধায়ুটা কত, টি হাফ সমান এই যে টি ড্যাশটা কত, তখন যদি 3 গুণ করি তাহলে এই যে অর্ধায়ুটা হবে সে আগের অর্ধায়ুর 1/9 হয়ে যাবে। তাহলে কি 1/9 এই টি ড্যাশ হাফ সমান 1/9 টি হাফ, 1/9 টি হাফ, তাই তো। তাহলে এটাও বাই করলে কি, এই দেখো আমাদের যে এই, তাহলে এইটা কি উপরে চলে যাবে, হ্যাঁ, 3a⁻n-n, আর এটা কি a⁻n-n, তাহলে এটাও আমি আলাদা করে নিই n-1, তাহলে এটা কি কেটে গেল। ওকে, এইটা তাহলে এটাও কেটে গেল, 9টা উপরে চলে গেল, তাহলে 9 উপরে চলে গেল, 9 মানে 3², তাহলে আমরা কি পেলাম, এটা কি তাহলে 3n-1, আর এটা 2, তাহলে এখানে 3², তাহলে তুলনা করো 3n-1 সমান কি হলো 2, তাহলে n সমান কি 3। এবারে সহজ অঙ্ক। এবারে দেখো এও অঙ্ক একটু দেখে নিও, এই অঙ্ক টাইপটা আমরা আগেও করেছি। এই সমীকরণে একটু তোমাকে সব দেয়া আছে, এই যে সমীকরণের লগ k2/k1, এই সমীকরণ একবার মুখস্থ করবে। এটা এই সমীকরণ অঙ্ক এলে এখান থেকে বড় অঙ্ক দিলে এটা দিয়ে দেবে 1/t1 - 1/t2। ওকে, এখানে t1, এখানে উপরে k2 নিচে 1, আর t1টা আগে, 1/t1টা আগে একটু করবে, আগে t2 করে দিলে আবার মাইনাসের তোমার গন্ডগোল। একবারে সমীকরণটা ভালো করে মুখস্থ। এবার দেখো সব মানগুলো বসিয়ে দাও, বসিয়ে সিম্পলি দেখো, আমি সব স্টেপ বাই স্টেপ, একবারে কোনো স্টেপ জাম দিইনি, হ্যাঁ, পুরো স্টেপ জাম দিইনি, দেখে নিও তোমরা।
সূচনা শক্তি কাকে বলে দেখে নিই। দেখো এখানে এই হাইড্রেশন, হ্যাঁ, মার্কিউরাস অ্যালকাইনের হাইড্রেশন করলে কি হয়, এটা অ্যালডিহাইড কিটোন হয়ে যায়, এখানে অ্যালডিহাইড হবে, কারণ এর দুটো কার্বনের একটা কার্বন তার CH3 হয়ে যাবে আর একটা কার্বনের CO হয়ে যাবে। ওকে, তাহলে এটা হয়ে গেল অ্যাসিটালডিহাইড। এবারে অ্যাসিটালডিহাইডের যদি আমরা ক্লোরিন আর দিই, তাহলে এটা কী দিয়ে, এটা হচ্ছে ক্লোরোফর্ম তৈরি হবে। ওকে, কারণ দেখো এই যে এই সব অ্যালডিহাইডে এই গ্রুপটা আছে মানে কি ক্লোরোফর্ম তৈরি হবে, তাহলে এই গ্রুপের এই পার্টটা CH3 পার্টটা কী হয়, ক্লোরোফর্ম হয়ে যায়, আর এই পার্টটা কী হবে, এই যে একটা কার্বনের কী হবে, অ্যাসিড হবে, একটা কার্বনের অ্যাসিড, ফর্মিক অ্যাসিড। এবার এই যে অ্যাকচুয়ালি সোডিয়াম ফর্মেট হতো, কিন্তু এখানে এই যে H3O+ দেওয়ার জন্য সেটা ফর্মিক অ্যাসিড হয়ে যাবে। তারপরে দেখো এই যে HVZ বিক্রিয়া, এই যে রেড ফসফরাস ব্রোমিনেশন মানে এই আলফা পজিশনে ব্রোমিনেশন হবে, হ্যাঁ। তারপরে এই যে তারপরে KCN দেওয়া মানে ব্রোমিনেশনটা CN হয়ে যাবে, মানে প্রতিস্থাপন হয়ে যাবে, CN যাবে, ব্রোমিন বেরিয়ে যাবে। ওকে, তারপরে দেখো CNটা জারিত হয়ে CNটা হাইড্রোলিসিস হয়ে, CN হাইড্রোলিসিস হয়ে আমি COOH হয়, কতবার করলাম, 3বার ইউজ হয়ে গেল। টলেন্স বিকারক কি মুখস্থ করে নেবে, এটা কি ব্যবহার করা হয় না, সিলভারের রূপালী ধূসর অধক্ষেপ, রূপালী অধক্ষেপ বা সিলভার মিরর, ধূসর অধক্ষেপ যা লিখতে পারো। দেখো নামকরণ IPSC নামকরণ দিয়েছে, তো একবারে সহজ, দেখো সিম্পল বোঝানো আছে। দেখো এটাও দেখো সাজিয়ে করবে, সাজিয়ে কিভাবে করেছি বলেছে যে ফিনাইল, দেখো একবারে যেটা আছে করেছি, হচ্ছে বলছে ফিনাইল হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করবে, কিন্তু টলেন্সের সঙ্গে ওই এটা বিক্রিয়া করবে না, এবং আবার এটা আয়োডিন সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে হলুদ পদক্ষেপ তৈরি করবে। একবারে সিম্পল বুঝে গেছি। দেখো আমি একবারে তোমরা পড়লে উত্তরটা পড়লে বুঝতে, এবং এর মলিকুলার ওয়েট বলে দেওয়া আছে, যা যা লেখা আছে আমি করে নিয়েছি। দেখো বলেছি বিক্রিয়া করবে, এরকম লিখে দিয়েছি বিক্রিয়াটা করবে, ফিনাইল হাইড্রোজেন দিলে বিক্রিয়া করবে, আর টলেন্স বিক্রিয়া করবে না। আর আয়োডিন এটা হ্যালো ফর্ম, নিশ্চয়ই আয়োডো ফর্মের দিয়েছেন, তার মানে হলুদ বর্ণের যে CHI3 এইটা উৎপন্ন করবে। তাহলে এর হচ্ছে মলিকুল 58, তাহলে কে দেখো সিম্পল যে মানে এটা সেই কিসের মতো খেলা হয়ে গেছে, তারাগিরির মতো। তো অ্যালডিহাইড কিটোনের মানে আমরা কি জানি, ফিনাইল হাইড্রোজেন অ্যালডিহাইড কিটোনের সঙ্গে বিক্রিয়া করে। ফিনাইল হাইড্রোজেন এই যে দিয়ে জানি 2,4-DNPর মতো অ্যামোনিয়া জাতক, সেটা তো কিটো গ্রুপের সঙ্গেই করে, সেটা অ্যালডিহাইডও কিটোন হোক, তাহলে কি নিশ্চয়ই যৌগটা, তাহলে আমি বুঝে গেছি হয় অ্যালডিহাইড না হলে কিটোন হবে। প্রথম আমরা ক্লু পেয়ে গেছি, যেহেতু ফিনাইল হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করবে, ফিনাইল হাইড্রোজেনের সঙ্গে একমাত্র কিটোন আর অ্যালডিহাইড বিক্রিয়া দেয়, তাই কি দেখো বিক্রিয়াটাও আমি দেখিয়ে দিয়েছি, বিক্রিয়াটা দেখালে ভালো এগুলো। তোমাকে এটার জন্য 2 নাম্বার বরাদ্দ করা হয়েছে, শুধু আমি এটা লিখে কারো খাতা দেখে লিখে চলে এলাম তার জন্য কিন্তু নাম্বার পাবে না। তো তারপরে হয়তো একটু নাম্বার দেবে, কিন্তু বুঝে যাবেন যে লেখা এটা 2 নাম্বার, তোকে এক্সপ্লেন করতে হবে। এবারে দেখো তারপরে কি বলছে, এবারে দুজনের মধ্যে তাহলে একজনকে বাদ দিতে হবে। তার পরের ক্লুতে আছে হচ্ছে যে টলেন্স বিকারের সঙ্গে বিক্রিয়া করে না, হ্যাঁ, কারণ কে টলেন্স বিকারের সঙ্গে, কিটোন টলেন্সের সঙ্গে, এই দুজনের মধ্যে কিটোনই, তাহলে অ্যালডিহাইড কিটোনের মধ্যে কিটোন টলেন্সের সঙ্গে বিক্রিয়া করে না। দেখো অ্যালডিহাইডের সঙ্গে বিক্রিয়া করে টলেন্স কি করে, অ্যালডিহাইডকে জারিত করে আর নিজে কি করে, কিটোন এরকম জারিত হওয়ার নয়। ওকে, মানে একে জারিত করতে গেলে আরো তীব্র জারক লাগবে, তো টলেন্স জারিত করতে পারে না, তার মানে কে বুঝে গেলাম, কিটোন। তাহলে যেহেতু টলেন্সের সঙ্গে বিক্রিয়া করবে না বলছে এটা, তাহলে সেটা নিশ্চয়ই যৌগটা কিটোন। এবার আরেকটা ক্লু, এবারে কোন কিটোনটা এবারে আমি ফাইনালে যাব। কিটোন এমন একটা কিটোন হবে যে হলুদ বর্ণের আয়োডোফোন বিক্রিয়া দেবে, অর্থাৎ সেই কিটোনের মধ্যে নিশ্চয়ই এই গ্রুপটা থাকতে হবে, CH3CO। ওকে, তাহলে এই গ্রুপটা থাকবে। এবারে আমরা যদি আণবিক ভর 58 করি, তাহলে এর আণবিক ভর বের করো, আমি এটা আর অত ভেঙে দেখাইনি, এর আণবিক ভর বের করা আর 58-এর থেকে বিয়োগ করো, ওগুলো দেখার দরকার নেই। তাহলে আমি একটা আইডিয়া করে ফেলছি, এখানে যদি এবারে অন্য কিছু ভাবো, এক দুটো ভাবো, এখানে ইথাইল ভাবো, মিথাইল ভাবো, তাহলে তুমি মিথাইল ভাবো, দেখবে এই 58 এসে যাবে, তাহলে এই যৌগটা কি অ্যাসিটোন। এবারে সেকেন্ড একটা পার্টের প্রশ্ন আছে, অ্যাসিটোন ওই যৌগটা থেকে প্রোপেন কিভাবে করব। হ্যাঁ, আমি কিনম্যানসন বিজারণ বা উল কৃষ্ণার বিজারণ করে দিতে পারি। চলো এরপরে আমাদের এটা দুটোর মধ্যে এটা মিশ্র ক্যানিজারও বিক্রিয়া, বেশি সক্রিয়, এর মধ্যে ওই যে অ্যাটাক করবে, তাই কি জারিত হবে, জারিত হয়েছে, জারিত হওয়ার মানে কি কার্বক্সিলিক অ্যাসিড আর সোডিয়াম লবণ, সোডিয়াম হাইড্রোক্সাইড আছে বলে সোডিয়াম লবণ, আর কি বিজারিত হয়ে অ্যালকোহল হয়েছে। এবার পার্থক্য, এদের দুজনের মধ্যে পার্থক্য করব, তাহলে পার্থক্য করো।
তা এর সোডিয়াম বাইকার্বনেট দিয়ে দাও, কার্বক্সিলিক অ্যাসিডে সোডিয়াম বাইকার্বনেট দিলে কার্বন ডাইঅক্সাইডের বুদবুদ তৈরি হয়, একেবারে সুন্দর টেস্ট টিউবে গুঁড়ি গুঁড়ি সোডিয়াম বাইকার্বনেটের লবণ দিয়ে দিলেই সঙ্গে সঙ্গে বুদবুদ আকারে তৈরি হবে। আর এই অ্যালডিহাইড বুদবুদ তৈরি করে না। দেখো আমি যেটা বলছি, তোমরা এখনও আমার ব্যাচে আসতে পারো, আমি বারবার বলছি এটা কিন্তু ভ্যালু ফর মানি। তো তোমরা শেষের দিকে এই ভিডিওতে আমি একটা ভিডিওর মাধ্যমে শেষ পর্যন্ত দেখছো, নিশ্চয়ই ভিডিওগুলো ভালো লাগছে। তো তোমরা যদি ভিডিও শেষ পর্যন্ত দেখে থাকো তাহলে আমি বলবে যে আমি শেষ পর্যন্ত দেখেছি তোমাদের, তাহলে একটা আমি ডিসকাউন্ট দেবো। সেই ডিসকাউন্ট প্রাইসের তার জন্য আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো 9064319762। তাতে করে তোমরা কী কী পাবে, এই মডেল সেটগুলোর মডেল সেটগুলোর পেয়ে যাবে রেকর্ডেড ক্লাস। এই যে মেন হচ্ছে আমাদের এই যে আমি যে বারবার বলছি যে তোমার রাই মার্টিনের সমস্ত কন্টেন্ট, কিন্তু সমস্ত রাই মার্টিনের সমস্ত পিডিএফ তোমরা কিন্তু আমার এই যে অল চ্যাপ্টার রাই মার্টিনের 100-225 থেকে সমস্ত পেয়ে যাবে। এই যে স্যাম্পল একটা দেওয়া আছে, যে স্যাম্পলের দেখে নিতে পারো, কনসেপ্ট ক্লিয়ার করতে পারবে। ওকে, আর এই যে আমরা এই যে মডেলেরগুলোর আরেকটা মডেল কিন্তু সে পুরোনো সেটে আছে, সেই মডেলটারও উত্তর যদি আমি এই ভিডিওগুলো ভালো যায় আর আমি যদি সময় পাই, কারণ আরও কিছু আমার কমপ্লিট করা বাকি আছে, তাহলে ওই পুরোনো সেটটারও কিন্তু আমি উত্তর আনতে পারি। সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। ওকে, গড ব্লেস ইউ অল, থ্যাংকস ফর ওয়াচিং।